বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যথারীতি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব বিজ্ঞান পরিচিত অধ্যায় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। বিগত ক্লাসগুলো থেকে আজ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে এই অধ্যায়ের লেকচারগুলো উপস্থাপনা করছি। আজকেও এর ধারাবাহিকতায় আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো তোমাদের পরবর্তী অঙ্ক করার জন্য উপকার হবে। তো সুতরাং আমরা শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা প্রথমে জানার চেষ্টা করব হিসাবের শ্রেণী বিভাগ। আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাবগুলো করি, এই হিসাবগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। আমরা দেখি হিসাবের শ্রেণী বিভাগগুলোকে আমরা কিভাবে, কোনভাবে, কি বিন্যাসে আমরা উপস্থাপন করতে পারি। আমরা যদি প্রথমে দেখি যে হিসাবের পদ্ধতি দুই প্রকার। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাবগুলো আমরা যে পদ্ধতিতে উপস্থাপন করব, এই পদ্ধতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো সনাতন পদ্ধতি, যাকে বলি আমরা প্রাচীন পদ্ধতি বা অনেক আগের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি, আমরা এটাকে বিভিন্ন নামে আখ্যায়িত করতে পারি। আর দ্বিতীয়টি হলো আধুনিক পদ্ধতি, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলি মডার্ন মেথড বা আধুনিক বা বর্তমান সময়ের যে পদ্ধতি। এরপরে যদি আমরা দেখি এই যে সনাতন পদ্ধতি, এই সনাতন পদ্ধতিকে আবার হিসাব দুই প্রকার। একটি হলো ব্যক্তিবাচক হিসাব আর একটি হলো অব্যক্তিবাচক হিসাব। এখন আমরা যদি একটু আলোচনা করি যে ব্যক্তিবাচক হিসাব কি। আমরা ব্যক্তিবাচক হিসাব বলতে ওই হিসাবকে বুঝব যে হিসাবে কোনো ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম জড়িত থাকবে। যেমন আমরা যদি বলি পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ একটি প্রতিষ্ঠানের নাম, সুতরাং এটি ব্যক্তিবাচক হিসাব। আমরা যদি বলি এসআর ট্রাভেলস একটি পরিবহনের নাম, সুতরাং এটি একটি ব্যক্তিবাচক হিসাব। আমরা যদি বলি রহিম হিসাব, করিম হিসাব, সুতরাং এগুলো ব্যক্তির নাম। তাহলে কোনো ব্যক্তির নাম অথবা প্রতিষ্ঠানের নাম যখন আমরা দেখব হিসাবের সঙ্গে, তাহলে বুঝে নেব এটি হলো আমাদের ব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব সহজে আমরা উপস্থাপনা করতে পারি। ব্যক্তির নাম যখন থাকবে না, তাহলে ওই হিসাবগুলো হলো আমাদের অব্যক্তিবাচক হিসাব। যেমন ধরো আসবাবপত্র হিসাব, বিক্রয় হিসাব, ক্রয় হিসাব, এগুলো আমাদের ব্যক্তির নাম নেই অথবা প্রতিষ্ঠানের নামও নেই, সুতরাং এই হিসাবকে আমরা বলবো অব্যক্তিবাচক হিসাব। এখন আমরা অব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো সম্পত্তি হিসাব আর একটি হলো নামিক হিসাব। এই সম্পত্তি হিসাব আমরা সম্পদ যে বিষয়গুলোর সঙ্গে জড়িত থাকে, যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব, যন্ত্রপাতি হিসাব, দালান কোঠা হিসাব, অর্থাৎ আমরা বুঝতে পারবো যে সম্পদ হিসাবের আগে সম্পদ রয়েছে, অর্থাৎ যে হিসাবের সঙ্গে সম্পদের বিষয়টি জড়িত তাকে সম্পত্তিবাচক বা সম্পত্তি হিসাব বলে আমরা আখ্যায়িত করব। নামিক হিসাব অর্থাৎ যে হিসাবের মধ্যে আয় অথবা ব্যয় এই দুটি বিষয় জড়িত, আয়ও থাকতে পারে ব্যয়ও থাকতে পারে, এই দুইটি বিষয়কে একসঙ্গে বলা হয় নামিক হিসাব। এবার আমরা তাহলে একটু আগে যে নামিক হিসাবে যে সংজ্ঞায়িত করলাম যে আয় ব্যয় হিসাবকে বলা হয় নামিক হিসাব, তাহলে আমরা নামিক হিসাবকে দুই ভাগে ভাগ করতে পারি, আয় হিসাব, ব্যয় হিসাব। অর্থাৎ যে হিসাব দ্বারা আমার প্রতিষ্ঠানের আয় হবে বা আয় বোঝাবে বা আয় জানা যাবে, ওই হিসাবকে বলবো আমরা আয় হিসাব। যেমন আমরা বিক্রয় হিসাব যদি বলি, বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় হয়। বিনিয়োগের সুদ হিসাব, বিনিয়োগের সুদ হলো প্রতিষ্ঠানের জন্য আয়। ব্যাংক জমার সুদ হিসাব, অর্থাৎ ব্যাংক জমার সুদ প্রতিষ্ঠানের জন্য আয়, সুতরাং এগুলো আয় হিসাব।
এরপরে আমরা বলেছি ব্যয় হিসাব, অর্থাৎ যে হিসাব দ্বারা ব্যয় সম্পর্কিত বিষয়গুলো বোঝানো হবে, যেমন বেতন হিসাব, ভাড়া হিসাব, মজুরি হিসাব, এগুলো প্রতিষ্ঠানের জন্য কি ব্যয়, সুতরাং এগুলো ব্যয় হিসাব। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সেগুলো কিন্তু সনাতন পদ্ধতির ভিতরেই আলোচনা ছিল। এখনো যদি আমরা যাই আধুনিক পদ্ধতি, এই আধুনিক পদ্ধতিকে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে সনাতন পদ্ধতিগুলোকে কিন্তু আধুনিকায়ন করা হয়েছে। যেমন দেখো, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। আমরা সনাতনে সম্পদ হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, এই 3টি হিসাব কিন্তু সরাসরি ওখানে আমরা দেখলেই বুঝতে পারি। কিন্তু এখন আসো দায় হিসাব। আমরা গত লেকচারে তোমাদের সামনে হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করেছি। এই হিসাব সমীকরণের মধ্যে তুমি তোমার যদি লেকচারটি ভালো করে দেখে থাকো, বুঝে থাকো, তাহলে আধুনিক পদ্ধতিতে যে হিসাব 5 প্রকার আমরা আলোচনা করছি, এই 5টি প্রকারই কিন্তু ওখানে রয়েছে। আমরা যে হিসাব সমীকরণে বলেছিলাম এ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তোমাদের মনে রয়েছে নিঃসন্দেহে যে এ মানে সম্পদ, অ্যাসেটস, তারপরে তুমি বলেছ এল মানে লায়াবিলিটিস, দায়, তারপরে বলেছ তুমি ও এর ভিতরে 4টি উপাদান ছিল, অর্থাৎ মালিকানা সত্ত্ব, আর এখানে মালিকানা সত্ত্বের মধ্যে রয়েছে আয় ও ব্যয়। তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে যে হিসাবকে 5 ভাগে ভাগ করেছি, আমরা 5টি হিসাব এখানে বুঝতে পেরেছি। তাহলে আধুনিক পদ্ধতিতে দেখো, এখানে মালিকানা সত্ত্ব হিসাব যখন প্রকাশ করা হবে, তাহলে এখানে বুঝতে হবে 2টি বিষয় এখানে জড়িত। একটি হলো মূলধন এবং আরেকটি হলো উত্তোলন। এই 2টি বিষয় নিয়ে হলো এখানে মালিকানা সত্ত্ব হিসাব। আর বাকিগুলো তো আলাদা করে দেওয়াই রয়েছে, সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। সুতরাং এখানে মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যে 2টি বিষয় জড়িত রয়েছে, একটি হলো মূলধন আর একটি হলো উত্তোলন। এরপরে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি। একটি বিষয়, সেটা হলো আমরা যে হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করলাম, লেনদেন নিয়ে আলোচনা করেছি ইতিপূর্বে ক্লাসগুলোতে, আজকে হিসাবের খাত নিয়ে আলোচনা করেছি, হিসাব কত প্রকার। এখন আমরা দেখব যে কিছু লেনদেন, আমরা কিছু ঘটনা এখন তোমাদের সামনে উপস্থাপনা করব। খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এগুলো আমরা দেখব, এই ঘটনাগুলো কি শুধু ঘটনা না লেনদেন। যদি লেনদেন হয় তাহলে আমরা জানি লেনদেনের অন্যতম বৈশিষ্ট্য হলো 2টি পক্ষ বা 2টি হিসাব খাত থাকে বত্রী লেনদেনে। তাহলে যদি কোনো ঘটনা লেনদেন হয় তাহলে তার 2টি হিসাব খাত আমরা বের করব, আর যেটি লেনদেনই নয় তার তো হিসাব খাত বের করার কোনো প্রয়োজনই নেই। তাহলে আমরা দেখি আমাদের সামনে প্রথমে যেই ঘটনাটি আমাদের সামনে উপস্থাপন করা হলো, পণ্য সরবরাহের ফরমাইশ গ্রহণ করা হলো 5,000 টাকা। তা আমরা ফরমাইশ শব্দের অর্থ কি? আমরা অর্ডার পেয়েছি, অর্থাৎ পণ্য সরবরাহ করতে হবে, এটা অর্ডার পাওয়া বা আদেশ পাওয়া। সুতরাং এই দ্বারা আমাদের যে লেনদেনের সংজ্ঞা রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই তোমাদের মনে রয়েছে নিঃসন্দেহে যে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। তো এই ঘটনারই দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা কি বলতে পারি? এটি শুধু একটি ঘটনা, কিন্তু ট্রানজ্যাকশন বা লেনদেন নয়। সুতরাং এর হিসাব খাত নির্ণয়ের প্রয়োজন নেই। এরপরে দেখো, বাড়ির জন্য ফ্যান ক্রয় 4,000 টাকা। এখানে আমরা জানি যে যখন আমি কাজ করব, চাকরি করব, ব্যবসা, সবকিছু প্রতিষ্ঠান কেন্দ্রিক। সুতরাং ব্যক্তিগত কোনো লেনদেন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক নয়। সুতরাং এই বাড়ির জন্য ফ্যান ক্রয়, এটিও আমাদের যদিও লেনদেন পারিবারিক লেনদেন, কিন্তু প্রতিষ্ঠানের সম্পর্ক না থাকার কারণে এটিকে আমরা লেনদেন বলবো না। সুতরাং এটি লেনদেন নয়। সুতরাং লেনদেন যদি না হয় তাহলে এর হিসাব খাত নির্ণয়ের কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো, কপিলের নিকট থেকে পণ্য ফেরত এলো মানে ফেরত পাওয়া গেল। তার মানে এই ঘটনা ধরে বোঝা যায় যে আমি পণ্য বিক্রয় করেছি, বিক্রয়কৃত পণ্যের 4,000 টাকার পণ্য আমার কাছে ফেরত এসেছে। তাহলে এখানে আমাদের এখানে 2টি হিসাব খাত আমাদেরকে বের করতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, বুঝতে হবে এবং শুনতে হবে।
আমি বিক্রয় করার পরে পণ্য ফেরত আসলো, তাহলে এটি হলো বিক্রয় ফেরত। একটি হিসাব খাতের নাম হলো বিক্রয় ফেরত। কে আমাকে ফেরত দিল? দেখো নামটা রয়েছে এখানে, কপিল। তো কপিল আমার কাছে কি ছিল? প্রাপ্য হিসাব ছিল, অর্থাৎ আমি তার কাছে ধারে বিক্রয় করেছিলাম, সেই পণ্যটি আমার কাছে ফেরত আসলো। তাই একটি হিসাব হলো বিক্রয় ফেরত হিসাব, আর একটি হলো প্রাপ্য, ব্র্যাকেটের নাম লিখতে হবে, কে আমাকে ফেরত দিয়েছে, কপিল হিসাব। তাহলে এই যে দুটি হিসাব খাত আমরা বের করতে পারলাম। এটি ঘটনাটি দুটি হিসাব খাত বের করা, অর্থাৎ এই ঘটনাটি একটি লেনদেন, যার কারণে দুটি হিসাব খাত আমরা বের করেছি। ব্যাংক ঋণ পরিশোধ, দেখো এই ঘটনাটি একটি লেনদেন, কারণ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন দুটি হিসাব খাত বের করব। ব্যাংক ঋণ পরিশোধ, তাহলে আমি কি পরিশোধ করেছি? ব্যাংক ঋণ। তাহলে একটি হিসাব খাত হলো ব্যাংক ঋণ। নিশ্চয়ই তুমি ব্যাংক ঋণ এই যে ৬,০০০ টাকা পরিশোধ করেছো নগদে, সুতরাং নগদ যখনই আমরা বুঝতে পারবো নগদে কোনো লেনদেন, এই নগদ শব্দ না লিখে লিখবো আমরা এটাকে নগদান হিসাব, নগদান। তো সুতরাং ব্যাংক ঋণ হিসাব একটি হিসাব খাত, তারপর যেহেতু নগদ টাকা আমি পরিশোধ করেছি, সুতরাং আরেকটি হিসাব খাত হলো নগদান হিসাব। এরপরে দেখো ক্যাশ বাক্স থেকে একটি ১,০০০ টাকার নোট চুরি গেছে। এই লাইনটি অন্যভাবেও থাকতে পারে, যে ক্যাশ বাক্স থেকে ১,০০০ টাকার নোট হারিয়ে গেল, তছরূপ হলো, পাওয়া যাচ্ছে না, বিভিন্ন কারণ। অর্থাৎ তুমি যে বুঝতে পেরেছো যে এই ১,০০০ টাকার নোট বা ৫০০ টাকার যে কোনো নোট হতে পারে, সেটি আর পাওয়া যাচ্ছে না, ক্ষতি হয়ে গেল। তাহলে এই ধরনের ক্ষতি আমরা সরাসরি হিসাবের নাম ওইভাবে না দিয়ে আমরা দেব বিবিধ ক্ষতি হিসাব, অর্থাৎ এই নামকরণ আমরা করব। তাহলে আমরা বুঝতে পারলাম হারিয়ে গেল, চুরি হলো, তছরূপ হলো, ছিনতাই হলো, এই বিষয়গুলোতে আমরা সরাসরি ওই নাম না লিখে এক কথা দ্বারা প্রকাশ করব যে বিবিধ ক্ষতি হিসাব। এখানে বিবিধ ক্ষতি হিসাব একটি হিসাব খাত হলো। আর একটি যেহেতু নগদ টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে চলে গেল, সুতরাং নগদান হিসাব আরেকটি হিসাব খাত হবে। এরপরে দেখো ধারে ক্রয়, আমি ক্রয় করেছি, একটি হিসাব খাত হলো ক্রয় হিসাব, যেহেতু আমি ক্রয় করেছি। যেহেতু ধারে আমি নগদ টাকা পরিশোধ করিনি, তাহলে ওই ব্যক্তি আমার কাছে টাকা পাবে, যে পাবে তাকে বলা হয় পাওনাদার, সুতরাং এটি পাওনাদার হিসাব হবে। এই পাওনাদারের আধুনিক নাম হলো প্রদেয়, আমরা যে কোনো একটি লিখলেই হবে। এবার আসা যাক যন্ত্রপাতি ক্রয়। আমরা জানি যন্ত্রপাতি একটি সম্পদ, তাহলে সম্পদ যখন আমি ক্রয় করব, তখন ক্রয় শব্দটি আমার লেখার কোনো প্রয়োজন নাই, আমাদের সম্পদ হিসাবে লিখতে হবে। তো সম্পদের নাম কি? যন্ত্রপাতি। সুতরাং যন্ত্রপাতি হিসাব নামে আখ্যায়িত করতে হবে। একটি পক্ষ হলো বা একটি হিসাব খাত হলো যন্ত্রপাতি হিসাব। যেহেতু আমি নগদে ক্রয় করেছি, নগদ টাকা আমার কাছ থেকে চলে গেল, সুতরাং আরেকটি হিসাব খাত হলো নগদান হিসাব। এবার দেখো কামালের নিকট পণ্য বিক্রয়। এখানে আমি যদি প্রশ্ন করি তোমাকে, তুমি হয়তো প্রশ্ন করবো মনে মনে যে এই কামালের নিকট যে পণ্য বিক্রয় করেছি, এটি কি নগদে হলো না ধারে হলো না কিভাবে লেনদেনটি হলো? দেখো এখানে নগদ কথা উল্লেখ নেই, অথবা যদি লেখা থাকতো কামালের নিকট চেকে পণ্য বিক্রয় করা হলো, তার বুঝতাম এটা চেক মানে ব্যাংকের সাথে লেনদেন। এখানে যদি এই ধরনের কোনো ইঙ্গিত না থাকে, তাহলে বুঝবো এটা বাকিতে বিক্রি করা হয়েছে। প্রশ্ন হতে পারে বুঝবো কিভাবে বাকিতে, যেহেতু ব্যক্তির নাম দেওয়া রয়েছে, কার নিকট আমি বিক্রয় করেছি, সুতরাং এটি হলো ধারে বিক্রয়। ধারে বিক্রয় করলে আমি তার কাছে টাকা পাবো প্রাপ্য হিসাব, আর ব্র্যাকেটে কার কাছ থেকে টাকা পাবো? কামাল। এখানে দেনাদার হলো সনাতন নাম, আধুনিক নাম হলো প্রাপ্য, আর আমরা যেটাই লিখি ব্র্যাকেটে যার সঙ্গে লেনদেন হলো তার নামটি উল্লেখ করতে হবে। আর যেহেতু বিক্রয় করলে আমার আয় হয়, সুতরাং এখানে আরেকটি হিসাব কথা হলো বিক্রয় হিসাব। এরপরে দেখো ক্রয় ফেরত, আমি ক্রয় করেছি যে পণ্যটি, এই পণ্যটি যে কোনো কারণবশত আমি ফেরত দিতে পারি, সুতরাং আমার ক্রয় ফেরত একটা হিসাব হবে। আর যেহেতু আমি ধারে ক্রয় করেছি, সুতরাং পাওনাদারের সাথে একটি সম্পর্ক। তাহলে একটি হিসাব হলো প্রদেয় হিসাব বা আধুনিক নাম হলো প্রদেয় হিসাব, সনাতন হলো পাওনাদার, আরেকটি হলো ক্রয় ফেরত হিসাব। আমরা আধুনিকটি লিখেছি এখানে প্রদেয় হিসাব, আরেকটি হলো ক্রয় ফেরত হিসাব। এরপর দেখো বিক্রয় ফেরত, আমি যখন পণ্য বিক্রয় করব ক্রেতার কাছে, তখন যে কোনো কারণবশত বিক্রয়কৃত পণ্য আমার কাছে ফেরত আসতে পারে। তাহলে এখানে আমরা যদি গঠন দিকে দৃষ্টিপাত করি, তাহলে বুঝতে পারবো একটি হিসাব খাত হলো বিক্রয় ফেরত, আরেকটি যেহেতু আমি ধারে বিক্রয় করেছি, উপরে দেখো ৮ নম্বরে দেখলে বুঝতে পারবে,
আর একটি হলো প্রাপ্য হিসাবের সাথে সম্পর্ক। সুতরাং একটি বিক্রয় ফেরত হিসাব, আর একটি হলো প্রাপ্য হিসাব। এরপর দেখো অনাদায়ী দেনা ধার্য করা হলো। এখানে আমাদের অনাদায়ী দেনা শব্দটি আগে অর্থ বুঝতে হবে। অনাদায়ী দেনা আমরা যদি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে আমি যেখানে দৃষ্টিপাত করছি 8 নম্বরে দেখো যে দেনাদার বা প্রাপ্য হিসাব মানে কি। আমি তার কাছে ধারে পণ্য বিক্রয় করেছি, তার কাছে টাকা পাবো। তাহলে এখন 11 নম্বরের দিকে দৃষ্টিপাত দাও তুমি। অনাদায়ী দেনা ধার্য করা হলো, অর্থাৎ এই যে প্রাপ্য হিসাব বা দেনাদার, আমি যার কাছে টাকা পাবো ওই টাকার মধ্য থেকে যতটুকু টাকা, অর্থাৎ 500 টাকা আর পাওয়া যাবে না, এই টাকাটা আদায় করা সম্ভব নয়, এই টাকাকে বলা হচ্ছে অনাদায়ী দেনা। সুতরাং এটি এক প্রকারের ক্ষতি হলো প্রতিষ্ঠানের জন্য। তো ক্ষতির বিষয়টি কি? অনাদায়ী দেনা। সুতরাং একটি হিসাব হলো অনাদায়ী দেনা হিসাব। আরেকটি হলো আমি যার কাছ থেকে টাকা পাওনা ছিলাম, কার কাছ থেকে? প্রাপ্য বা দেনাদার। সুতরাং একটি হিসাব হবে প্রাপ্য হিসাব। এরপরে দেখো তোমাদের সামনে আসবাবপত্রের অবচয়। তাহলে এখানে একটি হলো অবচয় হিসাব। অবচয় কি? আমরা জানি, ইতিপূর্বে তোমাদের বিগত লেকচারগুলোতে অবচয় নিয়ে কথা বলেছি, যে কোনো সম্পদ যখন আমরা ব্যবহার করি এর মূল্যটি আস্তে আস্তে হ্রাস পায় ব্যবহারের ফলে। এই হ্রাসকৃত মূল্যটি হলো আমাদের অবচয়, অর্থাৎ ব্যবহারযোগ্য যে সম্পদগুলো অবচয় হয়। তাহলে এখানে একটি হিসাব হলো অবচয় হিসাব, আরেকটি হলো আমাদের পুঞ্জীভূত, ব্র্যাকেটে এই সম্পদের নাম উল্লেখ করতে হবে। অবচয় হিসাব, আরেকটি হলো পুঞ্জীভূত হিসাব, অর্থাৎ ব্র্যাকেটে আসবাবপত্র উল্লেখ করতে হবে। এরপর দেখো ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসার সময় ছিনতাই হলো। এখানে তো মনে রাখতে হবে আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসলাম, আসার সময়, অফিসে আসার সময় মাঝে যে কোনো জায়গায় রাস্তায় এক দুর্ঘটনার শিকার হয়েছে তুমি, ছিনতাই হলো। তাহলে আমি ব্যাংক থেকে টাকা উঠিয়েছি, উঠানোর পরে আমার এই যে বলেছিলাম তোমার ছিনতাই হওয়া কোনো কিছু একটা ক্ষতি, কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটি ক্ষতি। তাহলে বিবিধ ক্ষতি হিসাব একটি পক্ষ হবে। আরেকটি হলো যেহেতু আমার টাকা নগদ টাকা ছিল, নগদ টাকা আমার কাছ থেকে ছিনতাইকারী নিয়ে গেল, সুতরাং নগদান হিসাব। তাহলে বিবিধ ক্ষতি হিসাব, নগদান হিসাব। ইতিপূর্বে তোমাদের সামনে আলোচনা করেছি যে ছিনতাই হলো, হারিয়ে গেলো, এগুলো অন্য নামে না দিয়ে একটি নামে আমরা লেখার চেষ্টা করব, সেটি হলো বিবিধ ক্ষতি হিসাব। এরপরে দেখো যে রাফি নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে সে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে একটি নগদান হিসাব। যেহেতু সে ব্যবসা শুরু করেছে, এই ব্যবসা শুরু করার সময় তাকে আমরা মূলধন হিসাবে আখ্যায়িত করব। তাহলে নগদান হিসাব, আরেকটি হিসাবের নাম হলো মূলধন হিসাব। এরপরে যদি আমরা প্রশ্নে যাই, কাগজ, কলম, কার্বন করা, এগুলো তুমি জানো যে স্টেশনারি নামে আখ্যায়িত করা হয়, যাকে বাংলায় বলা হয় মণিহারি। তাহলে একটি হিসাব হবে মণিহারি হিসাব, যদি নগদে ক্রয় করা হয়েছে, আরেকটি হবে নগদান হিসাব। এর পরের প্রশ্নে যদি যাই, ঘটনার মধ্যে ব্যাংক ঋণ গ্রহণ, আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি, সুতরাং নগদ টাকা আমাদের কাছে আসলো, তা নগদান হিসাব হবে। আর এই নগদ টাকা কোথা থেকে আসলো? দেখো উদ্দীপকে ব্যাংক ঋণ, সুতরাং আরেকটি হিসাব কত হলো ব্যাংক ঋণ হিসাব। এরপরে দেখো পাওনাদারকে পরিশোধ করা হলো। তাহলে পাওনাদারকে পরিশোধ, এখানে তোমাকে একটি ইঙ্গিত দৃষ্টিপাত করছে ইঙ্গিতের দিকে, তো পাওনাদার যে তোমার কাছে পাওনা ছিল, সুতরাং একটি হিসাব কত হলো পাওনাদার হিসাব, আর আধুনিক নাম হলো প্রদেয় হিসাব। তুমি নগদ টাকা পরিশোধ করেছ, সুতরাং বুঝতেই পারছো যে আরেকটি হিসাব হলো নগদান হিসাব। এখন যদি আমরা পরের প্রশ্নে যাই, মালিকের ব্যক্তিগত ঋণ ব্যবসা হতে পরিশোধ করা হলো। এই যে ব্যক্তিগত ঋণ অথবা ব্যক্তিগত কোনো খরচ যদি তুমি বুঝতে পারো যে প্রতিষ্ঠানের অর্থ দিয়ে পরিশোধ করা হলো, তখন তোমাকে বুঝে নিতে হবে এটি মালিক প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেছেন। সুতরাং মালিকের ব্যক্তিগত কোনো খরচ যদি প্রতিষ্ঠান থেকে করা হয়, তাহলে এই অর্থকে আমরা উত্তোলন হিসাবে কাউন্ট করব। সুতরাং এই হিসাবের নাম হবে উত্তোলন হিসাব। যেহেতু প্রতিষ্ঠান থেকে তিনি টাকা নিয়েছেন, সুতরাং নগদ টাকা অর্থাৎ নগদান হিসাব হবে আরেকটি হিসাব খাত। এরপরে প্রশ্নে দেখো, ব্যবস্থাপকের স্ত্রীর জন্মদিনে অলংকার উপহার দেওয়া হলো। এই যে ব্যবস্থাপক, যাকে আমরা ইংরেজিতে বলি ম্যানেজার, তার স্ত্রীর জন্মদিনে অলংকার উপহার দেওয়া হলো। তাহলে এটি কি দাঁড়ায়? এটি দাঁড়ায় যে আমাদের ব্যক্তিগত খরচ, সুতরাং এটি লেনদেন নয়, এর হিসাব খাতা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। আমরা যদি 7 নম্বরে আসি, অফিসে ব্যবহারের জন্য দেয়াল ঘড়ি ক্রয়। এই যে অফিসে ব্যবহারের জন্য আমরা দেয়াল ঘড়ি ক্রয় করেছি,
অফিসের দেয়ালগুলি হতে পারে, টাইপরাইটার মেশিন হতে পারে, এগুলো অফিসের সরঞ্জাম হিসাবে মূল্যায়ন করা হয়। সুতরাং এটি হবে অফিস সরঞ্জাম হিসাব। আর যদি নগদে ক্রয় করা হয়েছে, একটি হবে নগদান হিসাব। এরপরে প্রশ্ন যদি যাই আমরা, ধারে আইনি সেবা দেওয়া হলো, অর্থাৎ তুমি একজন আইনজীবী, তুমি একজন ক্লায়েন্টকে বা একজন তোমার যেই মক্কেল তাকে তুমি ধারে সেবা প্রদান করেছো, সুতরাং এই টাকা তুমি একসময় পাবে। এটি তোমার এক প্রকারের সেবা আয়। সেবার বিনিময়ে যে অর্থ উপার্জন করা হয় তাকে সেবা আয় বলে। তাহলে যদি আমি তার কাছে টাকা পাবো, তাকে বলা হয় প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব। তাহলে একটি প্রাপ্য হিসাব, আরেকটি হলো সেবার বিনিময়ে আয়, সুতরাং সেবা আয় হিসাব হবে। এরপর দেখো, মালিক কর্তৃক উত্তোলন। মালিক প্রতিষ্ঠান থেকে উত্তোলন করার অধিকার রাখে, সুতরাং মালিক প্রতিষ্ঠান থেকে উত্তোলন করতেই পারে। তাহলে আমরা জানি যে মালিক যখন উত্তোলন করেন তখন একটি হিসাব হলো উত্তোলন হিসাব। যেহেতু নগদ টাকা সে প্রতিষ্ঠান থেকে নিয়ে গিয়েছে, সুতরাং আরেকটি হিসাব হলো নগদান হিসাব। এরপরে দেখো, প্রাপ্ত বার্তা, অর্থাৎ বার্তা তুমি পেয়েছ, সুতরাং এই বার্তা আমরা জানি কখনো নগদে লেনদেন হয় না। সুতরাং এখানে বার্তা যখন আমরা পেয়েছি, একটি হলো প্রাপ্ত বার্তা, আর একটি হলো এই প্রাপ্ত বার্তা মানে পাওনাদারের সাথে সম্পর্ক বা প্রদেয় হিসাবের সাথে সম্পর্ক। সুতরাং একটি হিসাব হলো প্রদেয় হিসাব, আর একটি হলো প্রাপ্ত বার্তা হিসাব। এরপরে দেখো, প্রদত্ত বার্তা, অর্থাৎ বার্তা আমরা প্রদান করেছি। আমরা আগে বলেছি বার্তা কিন্তু কখনো নগদে হয় না। তাহলে বার্তা মানে ছাড় দেওয়া বা কম নেওয়া। তাহলে এখানে প্রদত্ত বার্তা হিসাব, আমি কাকে ছাড় দেবো? যার কাছে টাকা পাওনা ছিলাম তাকে বলা হয় প্রাপ্য হিসাব। সুতরাং প্রদত্ত বার্তা হিসাব, প্রাপ্য হিসাব। এরপরে দেখো, শিক্ষানবিশ ভাতা প্রদান। আমি দিয়েছি, তাহলে কি দিয়েছি? শিক্ষানবিশ ভাতা। তাহলে একটি হিসাবের নাম হলো শিক্ষানবিশ ভাতা হিসাব। আরেকটি হলো আমি নগদ টাকা দিয়েছি, সুতরাং নগদান হিসাব। এবার আসি আমরা সর্বশেষ আজকের আলোচনার যেই ঘটনাটি, শিক্ষানবিশ সালামি পাওয়া গেল। দেখো, শিক্ষানবিশ সালামি অর্থাৎ তুমি পেয়েছো, তো তোমার কাছে নগদ একটা টাকা আসলো, সুতরাং একটি হলো নগদান হিসাব। আরেকটি হলো কি পেয়েছো? শিক্ষানবিশ সালামি, সুতরাং আরেকটি হিসাব হলো শিক্ষানবিশ সালামি হিসাব। তা আজকে আমরা বেশ কিছু ঘটনা, বেশ কিছু লেনদেন আলোচনা করেছি, এবং এই আলোচনার দ্বারা তোমাদের বোঝানোর চেষ্টা করানো হয়েছে যে প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ থাকে বা দুইটি হিসাব খাত থাকে। এই হিসাব খাতগুলো কিভাবে আমরা বের করব, কি সহযোগিতা নেব, এবং এই হিসাব খাতগুলো যে দুইটি হিসাব খাত থাকে এটা বের করার পলিসিটা কি, এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এই ক্লাসগুলো তুমি যদি আবার দেখো, মনোযোগ সহকারে দেখো, বাসায় যদি বই দেখো, তাহলে আমার বিশ্বাস প্রতিটি লেনদেনের যে দুটি হিসাব খাত থাকে, হিসাব খাতগুলো নির্ণয় করতে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে আগামী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।